আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো রিলেশনশিপের মধ্যে ওটা যদি আপনার টাকা পয়সার লেনদেনটা হয়ে যায় তাহলে ওইটা ভালোবাসা থাকে না, আর ওইটা চাহিদাপূর্ণ একটা সম্পর্ক থাকে, যেখানে আপনি যতক্ষণ পর্যন্ত চাহিদা মেটাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ঠিক আছে, এবং তাদের চাহিদাটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখনই আপনাকে অবহেলা করা, বা আপনার যদি কখনো বিপদ হয়েছে আপনি তার চাহিদা মতো কোনো কিছু দিতে পারতেছেন না, তখনই তার অন্য একটা রূপ আপনি দেখতে পাবেন। এবং ঠিক এমনটাই আজকের স্টোরিটার মধ্যে হয়েছে। ছেলেটার সাথে মেয়েটার যখন প্রথম ইমোতে আপনার রং নাম্বারের মাধ্যমে পরিচয় হওয়ার পরে দুজনে মোটামুটি একটা সময় গিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়। 2 মাস কথা বলার পরে মেয়েটা ছেলেটাকে বলে যে যদি আমি পড়ালেখা করতে চাই আপনি কি আমার পড়ালেখার দায়িত্ব নিতে পারবেন। তখন ছেলেটা মানে একটু অবাক হয়ে গেছে এবং কি বলবে সে বুঝতে পারতেছে না। ডেফিনেটলি ওই টাইমে সে যে না করবে সেটাও বুঝতে পারতেছে না, হ্যাঁ করবে এটাও বলতে পারতেছে না। যাক, পরে সে বললো যে ঠিক আছে, তুমি যদি পড়ালেখা করতে চাও আমি তোমার মানে পড়ালেখার দায়িত্ব নিতে পারবো, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেন এরপরে মেয়েটা পড়ালেখা শুরু করলো এবং পড়ালেখার যে খরচ সেটা সম্পূর্ণ ছেলেটা এভরি মান্থে মেয়েটাকে দিয়ে যাচ্ছিল। এরপরে মেয়েটার একটা মোবাইল লাগবে, তো ছেলেটা মোবাইলের জন্য টাকা দিছে, কিন্তু ওই টাকাগুলো মেয়েটার বাবা নিয়ে মানে নিজে একটা ছোট্ট দোকান আছে নাকি ওইখানে মাল সামানো উঠেছে এবং ওই টাকাটা মেয়েটার বাবা রেখে দিছে, কথা বুঝিয়েন। এরপরে মেয়েটা মানে ছেলেটাকে বলতেছে কান্না করে কথাগুলা, ছেলেটা আবার মেয়েটার জন্য মানে টাকা পাঠাইছে একটা মোবাইল নেওয়ার জন্য। এর মধ্যে মেয়েটার ফ্যামিলিতে মেয়েটার ভাই বিষয়টা জেনে গেছে, মেয়েটার মা বিষয়টা জেনে গেছে, বাবা বিষয়টা জেনে গেছে। জানার পরে মানে বিভিন্ন টাইমে মেয়েটার ভাইও টাকা পয়সা চাইতো ছেলেটার কাছে, মেয়েটার বাবাও টাকা পয়সা চাইতো, মেয়েটার মাও বিভিন্ন টাইমে টাকার কথা বলতো এবং মেয়েটাও টাকার কথা বলতো, এবং ছেলেটা প্রত্যেকজনের চাহিদা পূর্ণ করে যাইতেছে, কথা বুঝিয়ে। এই গল্পটা যদি আমি একদম পুরোটা আপনাদেরকে বলতে যাই তাহলে হিউজ বড় একটা গল্প হয়ে যাবে। আমি ইম্পর্টেন্স কথাগুলো আপনাদেরকে বলতেছি। এরপরে যাক, সুন্দর মতো তাদের রিলেশনশিপটা চলতেছে। যখন যা মেয়েটা বলতেছে ছেলেটা তার থেকে বেশি দিতেছে। এরপরে মেয়েটা বললো যে সে পড়ালেখা যেখানে করো এখানে একটা বাসা নিয়ে সে থাকবে, তো এটার জন্য তার যে টাকা পয়সা দরকার হবে এটাও ছেলেটা দিতে হবে। এরপরে বাসা ভাড়া বাবদ, বাসার মধ্যে যে জিনিসপত্র লাগে সম্পূর্ণ ছেলেটা নিয়ে দিল। বাসা ভাড়া বাবদ, মেয়েটার খরচ বাবদ এভরি মান্থে 40,000 টাকা প্লাস এই মেয়েটার পিছনে ছেলেটা খরচ করে যাচ্ছে এভরি মান্থে, কথা বুঝিয়ে। এরপরও মেয়েটার মন রক্ষা করতেছে, ছেলেটা চাইতেছে যে সবসময় যে মেয়েটা সুখে থাকুক, তাকে খুশি করা কেমনে যায়। এভাবে রিলেশনশিপে 6টা বছর কেটে গেছে, কথা বুঝিয়ে। দেন মোটামুটি একটা টাইমে মানে মেয়েটা হুট করে ছেলেটাকে বলতেছে যে তুমি বাংলাদেশ আসো, তুমি আমাকে বিয়ে করতে হবে। এভাবে আর কতদিন। তো ছেলেটা কি করলো, মানে দেরি না করে সে সাথে সাথে টিকিট কেটে মানে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার আগ পর্যন্ত ছেলেটার সাথে মেয়েটা সুন্দর যোগাযোগ রাখছে, কিন্তু কথাবার্তা ঠিকঠাকভাবে বলতেছে। কিন্তু যখনই ছেলেটা বাংলাদেশে ল্যান্ড করলো মেয়েটার ফোন বন্ধ, মেয়েটাকে কোনো মতে ফোন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। যত জায়গায় খুঁজতেছে, যত ট্রাই করতেছে, কিন্তু মেয়েটাকে কোনো মতে ছেলেটা পাচ্ছে না। কিন্তু কথা এমন ছিল যে মেয়েটা এয়ারপোর্টে গিয়ে ছেলেটাকে রিসিভ করবে, কিন্তু এমন তো কিছু আনা, উল্টা ফোনই বন্ধ। ছেলেটা তো মেয়েটাকে এসে বাংলাদেশে কোনো মতে খুঁজে আর পায় নাই, যত চেষ্টা করছে। দেন সে কি করছে, আবার ব্যাগ চলে গেছে প্রবাসে। ব্যাগ যাওয়ার পরে মেয়েটা আবার ছেলেটাকে ইমোশনালি কথাবার্তা বলা শুরু করছে। এখন কথা কি বলতেছে, মেয়েটার যে ফোনটা ছিল এটা নাকি তার বাবা নিয়ে চলে গেছে, তাকে নাকি ঘরের মধ্যে আটকা রাখছে, তাকে নাকি আসতে দেয় নাই, আর এই জন্য মেয়েটা আসতে পারে নাই। এর আগে ছোট্ট একটা কথা বলিনি, যখনই মেয়েটাকে কোনো রকম ছেলেটা সন্দেহ করতো, যখনই তার প্রতি কোনো সন্দেহ আসতো, তখনই সাথে সাথে মেয়েটা কি করতো জানেন, এমন একটা বাহানা বা এমন একটা এক্সকিউজ খুঁজে বের করতো যে কোনো মতে মানে মেয়েটাকে যে সন্দেহ করবে এই অপশনটা ছেলেটার হাতে থাকতো না। যেমন যখনই তাকে একটু সন্দেহ করছে তখনই সাথে সাথে মেয়েটা কি করছে জানেন, মানে বলতেছে যে মানে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করে ফেলি। এরপরে ছেলেটা ইমার্জেন্সি ভাবে মানে একটা মসজিদের মধ্যে তারা ভিডিও কলে দুজন মিলে বিয়ে শাদী করছে। এরপরে কিন্তু মেয়েটা তাকে বাংলাদেশে আসতে বলছে। যখন ছেলেটা বাংলাদেশে আসছে তখন মেয়েটার রূপ মেয়েটা দেখা দিছে। মানে একটা কথা হলো যে কি, মেয়েটার পরিবার বলেন বা মেয়েটা বলেন একটা সোনার হরিণ পাইছে, যে যখন যা দরকার যেভাবে দরকার ছেলেটা সেভাবে দিতেছে। মেয়েটার জন্য এভরি মান্থে 40 থেকে 70,000 টাকা ছেলেটা পাঠাইতো, আর এভাবে পাঠাইতে পাঠাইতে মোটামুটি 27,70,000 টাকা সামথিং এই ছেলেটা মেয়েটার জন্য পাঠাইছে। এই যে 6 বছরের মধ্যে 27,70,000 টাকা সামথিং পাঠাইছে। আপনি একবার ইম্যাজিন করেন। শুধু যে মেয়েটার জন্য পাঠাইছে বিষয়টা এমনটা না, মেয়েটার পরিবারের জন্য, মেয়েটার ভাই একবার চাইতো, মেয়েটার বাবা একবার চাইতো, মেয়েটার মা একবার চাইতো, এবং প্রত্যেকটা ঈদে তাদের জন্য 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে শুধু ঘরের বাজার করার জন্য পাঠাতো, এবং এক্সট্রাভাবে ফ্যামিলি মেম্বাররা সবাই শপিং করার টাকা দিত এবং মেয়েটাকে শপিং করার টাকা পাঠাইতো।
জাস্ট ইম্যাজিন যে এই ছেলেটা কিভাবে এই মেয়েদেরকে টাকা দিয়ে গেছে। দেন এরপরও যখন বিদেশ যাওয়ার পরে মেয়েটা যে ইমোশনালি ব্ল্যাকমেল করছে বা যেগুলো বলছে ছেলেটা আবার বিশ্বাস করে নিছে এবং আবার কথা বলা কন্টিনিউ করছে। এর মধ্যে কিন্তু মেয়ের এলাকাতে বলেন, মেয়ে যেখানে পড়ালেখা করে ওইখানে সবাই জানে কি এই মেয়েটার অলরেডি বিয়ে হয়ে গেছে এবং ছেলে একজন প্রবাসী। মানে আপনি যে তার প্রতি কোনো রকম সন্দেহ করবেন এরকম কোনো অপশনই নেই। এবং যখন আবার কথা বলা শুরু করছে, দেন কয়েকটা মাস যাওয়ার পরে ছেলেটাকে ইগনোর করা শুরু, অবহেলা করা শুরু, মানে কিভাবে তার থেকে যাবে শুধু এরকম বাহানা খুঁজতেছিল। এবং শেষ পর্যন্ত ওইটাই হয়েছে যেটা মেয়েটা চাইছে, যে মেয়েটা ছেলেটাকে ডিরেক্ট বলে দিতে যে তোমার সাথে আমার সম্পর্ক রাখাটা পসিবল না, বা তুমি আমাকে আর কল দিও না। এরপরও তো ছেলেটা যত চেষ্টা করছে, যত যা কিছু করছে, কোনো লাভ হয় নাই। যখন ছেলেটা বাংলাদেশে আসছে, এত বড় একটা ধোকা খাইছিল, সে যখন আবার প্রবাসে ব্যাক গেছে তখন সে কি করছে জানেন? হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে টেনশন করতে করতে। আর লাস্টে যখন মেয়েটার এমন পর্যায়ে চলে গেছে তখনও সে হসপিটালে ভর্তি হয়েছে, বিকজ সে ঘরের মধ্যে থাকতে পারতেছিল না, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। আপনি চিন্তা করেন 6টা বছর একটা মানুষের জন্য আপনি আপনার অডেল ভালোবাসা, নিজের ঘামে ঝরানোর টাকা সব কিছু দিয়ে গেছেন শুধু তাকে খুশি করার জন্য বা তাকে আপনার নিজের করে রাখার জন্য, কিন্তু তারপরেও আপনি ব্যর্থ হয়েছেন, তাকে রাখতে পারেন নাই। তো লাস্টে আপনার আর করার কোনো কিছুই নেই, কান্না করা ছাড়া, নিজেকে নিজে শেষ করে দেওয়া ছাড়া আসলে মানুষের আর কিছু করার থাকে না। ঠিক আছে? তো আমি এই জন্য সর্বদা একটা কথা বলি যে ভালোবাসার সম্পর্কের মধ্যে ভালোবাসার সম্পর্ক রাখুন, ওখানে টাকা পয়সার লেনদেনটা করিয়েন না। যখন লেনদেন করুন ওটা ব্যবসায় পরিণত হয়ে যায়, ওখানে আর ভালোবাসা জিনিসটা থাকে না। ব্রাদার, তোমার সাথে যেটা হয়েছে, আমি বলবো না যে এখানে সম্পূর্ণ মেয়েটার দোষ, তোমার নিজেরও দোষ আছে। তোমার দোষটা কি? তুমি 2 মাসের মাথায় বুঝে গেছো কিন্তু এই মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে বা এই মেয়েটার ক্যারেক্টারটা কেমন। 2 মাসের মাথায় সে তোমার কাছে পড়ালেখার দায়িত্ব নিতে বলতেছে, তুমি কে যে তার পড়ালেখার দায়িত্ব নিবা? কিন্তু তোমার মাথায় তখন সেটা ঢুকে নাই, তুমি দিয়ে গেছো। এরপরে তার চাহিদার মাত্রা দিন দিন বাড়তে থাকে এবং তুমি সম্পূর্ণ পূরণও করে যাচ্ছ। তো তোমারও দোষ ছিল, কারণ তুমি কখনো প্রশ্ন করো নাই, তুমি কখনো না বলো নাই, তুমি সবসময় হ্যাঁ বলে গেছো। এবং যখনই সে বুঝে গেছে যে এখন তো তোমাকে বিয়ে করতে হবে বা তোমার সাথে থাকতে হবে, তখনই সে তার বাহানা খুঁজে সে তার নিজের মতো সরে গেছে। এখন দেখা গেছে তার পড়ালেখা করছে, স্ট্যাটাস একটু বড় হয়েছে, টাকা পয়সা চোখে দেখছে, হয়তো তোমার থেকে ভালো, তোমার থেকে ইনকাম বেশি করে এমন ছেলে সে হাতের কাছে পাই গেছে এবং তোমাকে ছেড়ে দিছে। এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশন হতে পারে না। তো জীবনে যেটা ঘটে ওটা থেকে শিক্ষা নিও, ওইটাকে দ্বিতীয়বার আর রিপিট করিও না। তোমার সাথে যেটা হয়েছে এটা অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু এখানে শুধু তুমি মেয়েটার দোষ দিলে হবে না, তোমার নিজেরও দোষ ছিল। তুমি কেন নিজের ঘাম ঝরানো অর্থ একটা মেয়েকে ফোনের মধ্যে পরিচয় হয়েছে দিয়ে যাচ্ছ? কেন দিয়ে গেছো? তুমি কখনো প্রশ্ন করছো তোমার ঘরের বউ হয় না? কিছু না। তোমার ফ্যামিলি মেম্বার কেউ? কিছু না। অপরিচিত একজন ব্যক্তি যে তোমাকে বলছে সে ভালোবাসে এবং তুমি এটা বিশ্বাস করে নিছো। এটা কখনো করাটা উচিত না। তো আজকের গল্পের ছেলেটার নাম হলো মাসুদ, এবং মাসুদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সে এই কষ্টটা কেটে উঠতে পারে। এবং হাজার মানুষ যারা আমার ভিডিও দেখেন, বিশ্বাস করেন, শিক্ষা নিন। শুধু বিনোদনের জন্য গল্পগুলো আমি বানাই না, আপনাদেরকে কিছু শেখানোর জন্য বানাই। আমার 1 লক্ষ মানুষ যদি আমার ভিডিওটা দেখার পরে একজন মানুষ শুধরায় তাদের জীবনে, ওটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকবেন।